প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। এই করোনা মহামারী কালীন সময়ে তোমাদের বিদ্যালয় বন্ধ থাকার কারণে লেখাপড়া হয়তো বা কিছুটা তোমরা পিছিয়ে গেছো। তো আমরা সেই পিছিয়ে পড়া লেখাপড়ার জন্য তোমরা পিছিয়ে না থাকো, এই জন্য আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করছি। তো আশা করি তোমরা অনেক উপকৃত হবে। তো দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিপূর্বে তোমাদেরকে আমি ভিডিও ক্লাস দিয়েছি, ক্লাস শিট দিয়েছি। সেগুলোতে তোমাদের প্রথম থেকে প্রায় নবম অধ্যায় দশম অধ্যায় পর্যন্ত প্রায় শেষ হয়ে গেছে। তো আজকে আমরা আবারও একটু পুনরালোচনা করব। দু একজন শিক্ষার্থী আমাকে বলছিল যে নবদান অধ্যায়টা একটু সমস্যা, তো সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আশা করি তোমাদের আজকে সকল সমস্যা সমাধান হয়ে যাবে। তো নবদান বইয়ে আমাদের তিন চার ধরনের নবদান বই হয়ে থাকে। তার মধ্যে হলো এক ঘোড়া নগদান বই, দু ঘোড়া নগদান বই, তিন ঘোড়া নগদান বই, বহু ঘোড়া নগদান বই অথবা খুচরা নগদান বই। তো আমরা আজকে তোমাদেরকে যেটা শেখাবো, এক ঘোড়া নগদান বইয়ে ঘর থেকে শুধুমাত্র টাকার ঘর থাকবে একটা মাত্র। এই জন্য এটাকে বলা হয় এক ঘোড়া বই এবং প্রত্যেকটারই দুটি করে পক্ষ থাকবে, একটি হলো ডেবিট, অপরটি হলো ক্রেডিট। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এক ঘোড়া নগদান বই আমাদের টাকার ঘর থাকবে একটা, শুধুমাত্র নগদ। তাহলে এক্ষেত্রে আমাদের যদি টাকা আসে সেক্ষেত্রে ডেবিট পাশে বসে, এবং টাকা যদি চলে যায় সেক্ষেত্রে ক্রেডিট পাশে বসে। এই নিয়মটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে নগদান বইয়ে আর কখনোই সমস্যা হবে না। তো টাকা আসলে আমাদের ডেবিট পাশে বসবে, চলে গেলে টাকাটা আমাদের ক্রেডিট পাশে বসবে, তাছাড়া অন্য কিছু আসবে না। যদি কোনো এন্ট্রিতে তোমাদের বাকি কথা উল্লেখ থাকে অথবা বকেয়া থাকে, সেক্ষেত্রে আমাদের নগদান বইয়ে আসবে না। তার কারণ হলো নগদান বই শুধুমাত্র নগদ টাকারই হিসাবভুক্ত করা হয়, কোনো প্রকার বাকি লেনদেন অন্তর্ভুক্ত হয় না। প্রিয় শিক্ষার্থী, তো এরপর আমরা আলোচনা করব। তাহলে এক ঘর নগদান বইয়ে তোমরা কি বুঝলে, যে যদি টাকা ঘর থাকবে ডেবিট পাশে একটা, ক্রেডিট পাশেও একটা। আর দু ঘর নগদান বই হলে তাহলে কি হবে, ডেবিট পাশে টাকার ঘর দুটো, সেক্ষেত্রে আমাদের ঘর হবে, দেখো এখানে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, নগদান, ব্যাংক। এটা হলো এক পাশ। তাহলে আমাদের এক পক্ষে আমাদের পাঁচটি ঘর, অপর পক্ষে পাঁচটি ঘর আমাদের থাকবে। এই পাশে ঠিক তাই, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, নগদান এবং ব্যাংক হিসাব। তাহলে আমাদের প্রত্যেকটা পাশেই কি হবে, নগদের টাকার ঘর হবে কয়টা করে, দুটো করে টাকার ঘর, একটা হলো নগদ, একটা হলো ব্যাংক। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আজকে নগদান বইয়ের দু ঘোড়া নগদান বই তোমাদেরকে আমি অঙ্ক করাবো। আর যদি আশা করি যে তোমরা দু ঘোড়া নগদান বই যদি করতে পারো, তাহলে তিন ঘোড়া নগদান বইও একেবারে তোমাদের কাছে কিছুই মনে হবে না, তোমরা সহজেই করতে পারবে। তো আমরা শুরু করবো আজকে নগদান বই দু ঘোড়া। তাহলে আমরা একটু উদাহরণের সাহায্যে আজকে অঙ্কটা করব। তার আগে তোমরা ঘর কাটা শিখে নেবে যে দু ঘোড়া নগদান বইয়ে ঘর হবে কয়টি, 10টি। সেক্ষেত্রে ডেবিট পাশে হলো আমাদের 5টি, ক্রেডিট পাশে হলো 5টি। এক্ষেত্রে হলো তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, নগদ এবং ব্যাংক ঘর। ঠিক একই ভাবে ক্রেডিট পাশে হবে আমাদের তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, নগদ এবং ব্যাংকের ঘরের টাকা। তো এক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই নগদানের অঙ্কের কাজই হলো যে যদি টাকা আসে ডেবিট পাশে, টাকা গেলে ক্রেডিট পাশে। আমাদের কাজ হলো এই দুটো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে আর আমাদের নগদান বইয়ে সমস্যা হবে না। তো মনে করি যে একটি অঙ্ক আছে, যে প্রথমে দেয়া থাকলো যে কোনো অঙ্ক হতে পারে, যে জনাব রহিম নগদ 50,000 এবং 20,000 টাকা ব্যাংক জমা নিয়ে কারবার আরম্ভ করলেন। এই ক্ষেত্রে আমরা কি করব, হিসাবভুক্ত করব কিভাবে, যে সর্বপ্রথম যখন যে ব্যক্তিটার আমরা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করব, তাহলে সে কি নিয়ে আসছে, তাহলে এই ব্যক্তিটার মালিক হলো কে, জনাব রহিম। তাহলে এ কি করছে, নগদ 50,000 টাকা এবং কি 20,000 টাকা ব্যাংক উদ্বৃত্ত নিয়ে ব্যবসাটি শুরু করছে। তাহলে টাকা যখন আমরা ব্যবসায় আসবে, আমরা সবসময় হিসাব করব যে টাকা কোথা থেকে আসে, আসুক ব্যবসা, মনে করবো নিজে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান, এক্ষেত্রে মালিক টাকা নিয়ে আসুক বা বাইরে থেকে টাকা নিয়ে আসুক, মনে করবো আমাদের কাছে টাকা আসছে, সেক্ষেত্রে আসলে কি হবে, আমাদের নিয়ম অনুযায়ী ডেবিট পাশে পড়বে। তাহলে আমরা তারিখ থাকলে তারিখ বসাবো, না থাকলে নাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের নগদ আছে আর কি আছে,
ব্যাংক হিসাব আছে, কিন্তু আমরা লিখবো কি, তাহলে রহিমের হিসাব অথবা কি বাবদ নিয়ে আসছে, মূলধন বাবদ টাকা নিয়ে আসছে। তাহলে আমাদের এখানে হবে কি, মূলধন হিসাব। মূলধন হিসাব, নগদের ঘরে নগদ টাকাটা 50,000 এবং ব্যাংকের ঘরে ব্যাংকের টাকাটা অর্থাৎ 20,000 টাকা। আমাদের কাজ শেষ। একইভাবে যদি পরবর্তীতে আমরা দেখি কি হয়, শিক্ষার্থীরা মনে করো 2 তারিখে আমাদের কি করছে, যে আসবাবপত্র ক্রয় করা হয়েছে নগদে 5,000 টাকা। তাহলে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। তাহলে তোমরা একটা বিষয় মনে রাখো, যে আসবাবপত্র যখন আমরা ক্রয় করি তাহলে আসবাবপত্র আসবে, কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিসে কাজ করতেছি, নগদান, শুধুমাত্র নগদ লেনদেন সংক্রান্ত হিসাবপত্র আমাদের এখানটাতে হবে, অন্য কিছু নয়। তাহলে এখানটাতে আসবাবপত্র ক্রয়ের ফলে নগদ টাকা আসছে না গেছে, তাহলে টাকাটা চলে গেছে, কারণ আমাদের সম্পদ আনা হয় নগদ টাকাটা চলে যায়। তাহলে নগদ যদি চলে যায় তাহলে আমাদের কোন পাশে বসবে, ক্রেডিট পাশে বসবে। তাহলে আমরা তারিখের ঘরে বসাবো 2 তারিখ, বিবরণটা কি করছে, আসবাবপত্র ক্রয়, তাহলে আমরা এখানে ক্রয় হিসাব লিখতে পারি অথবা আসবাবপত্র লিখতে পারি। তাহলে আমরা লিখব কি, আসবাবপত্র। আসবাবপত্র এক্ষেত্রে আমাদের নগদ টাকা যেহেতু চলে গেছে, নগদের ঘরে আমরা বসাবো টাকা 5,000। ব্যাস, ক্লিয়ার। এরপরে মনে করো 3 তারিখে আছে পণ্য বিক্রয় 20,000 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যে 20,000 টাকা যদি পণ্য আমরা বিক্রয় করি তাহলে টাকাটা আসবে না যাবে। যদি আমরা কোনো কিছু বিক্রয় করি সেক্ষেত্রে টাকা আসে, আর যদি কোনো কিছু ক্রয় করি সেক্ষেত্রে টাকাটা চলে যায়। তাহলে বিক্রি করলে যদি টাকাটা আমাদের আসে তাহলে কোন পাশে বসবে, ডেবিট পাশে, কারণ আমি আগেই বলছি টাকা আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। এই দুটো শুধুমাত্র হিসেব আমাদের এখানে মনে রাখলেই যথেষ্ট। তাহলে আমাদের টাকাটা বসাবো আমরা তারিখের ঘরে 3 তারিখ, তাহলে কি বাবদ টাকাটা আসছে, বিক্রয় বাবদ। তাহলে আমরা দেখলাম বিক্রয় কত টাকা, নগদে আসছে যেহেতু, তাহলে আমরা নগদের ঘরে আমরা বসাবো 20,000 টাকা। ব্যাস। যদি এখন দেখা গেল একই রকম আমরা আরেকটি উদাহরণ বুঝি, বিক্রয় করে চেক প্রাপ্তি 5,000 টাকা। আচ্ছা, সেক্ষেত্রে বন্ধুরা তোমরা দেখো বিক্রয় করে চেক প্রাপ্তি, তাহলে আমরা বিক্রয় করছি, বিক্রয় করলে টাকা আসে, তাহলে আসলে অবশ্যই আমাদের ডেবিট পাশে বসবে। এখন আমরা কি পাইছি, চেক পাইছি। দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দেখবা যে নবম দশম শ্রেণীতে যত আমাদের চেকের সংক্রান্ত হিসাব আছে সবগুলোতে শুধুমাত্র আমাদের ক্রস চেকের হিসাব করা হয়। সেই ক্ষেত্রে আমাদের টাকাটা বসে ব্যাংকের ঘরে। আর যদি শুধুমাত্র তোমরা যখন বড় ক্লাসে যেতে পারবে যাবা তখন তোমরা দেখবা যে দশম চেক পাইলে সেটাকে আমরা নগদ হিসেবে অন্তর্ভুক্ত করি, সেই ক্ষেত্রে আমাদের টাকাটা নগদের ঘরে বসতো, আমরা যেভাবে আগে অঙ্ক করে আসলাম। তো এখন চলমান পদ্ধতিতে যেহেতু ক্রস চেক যদি থাকে অথবা দাগ কাটা চেক যেটাকে বলা হয়, যদি দাগ কাটা চেক থাকে সেক্ষেত্রে আমাদের টাকাটা বসবে ব্যাংকের ঘরে। আর যদি শুধুমাত্র এমনি চেক থাকে, তো তোমাদের যেহেতু এমনি চেকের কথা বলা নেই বইয়ের কোথাও, তোমাদের শুধুমাত্র দাগ কাটা চেকের কথা বলা আছে, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কি করবে, টাকাটা ব্যাংকের ঘরে বসাবে। তাহলে বিক্রি করে চেক পাওয়া গেছে, তাহলে টাকা আসছে না গেছে, টাকা আসছে, তাহলে আমরা বসাবো ব্যাংকের ঘরে ডেবিট পাশে 4 তারিখ বিক্রয় হিসাব, টাকাটা ব্যাংকের ঘরে 5,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যদি কোনো এন্ট্রিতে এমন থাকে যে ব্যাংক এবং নগদ টাকা, আমাদের ব্যবসায়ের নগদ টাকা এবং ব্যাংকের হিসাবের মধ্যে কোনো লেনদেন সংঘটিত হয়, অর্থাৎ ব্যবসায়িক কাজে অথবা এমনিতেই লেখা থাকলো যে 5,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন, 5 তারিখে আমরা বসালাম ব্যাংক থেকে উত্তোলন 3,000 টাকা।
তাহলে দেখো বন্ধুরা যে ব্যাংক থেকে ব্যবসায়িক কাজে উত্তোলন করা হয়ে গেছে। তাহলে ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যাংকের টাকাটা কার? এই টাকাটা আমাদেরই। আবার নগদ টাকা যে আসলে এটা কার? এটাও আমাদেরই। সেই ক্ষেত্রে কি হবে? আমাদের দেখো যে ব্যাংক থেকে টাকা যদি উত্তোলন করি তাহলে আমাদের ব্যাংকের টাকার পরিমাণ কমবে, আর নগদ টাকা যেহেতু আসতেছে সেই ক্ষেত্রে আমাদের নগদ টাকার পরিমাণটা কিন্তু বাড়বে। তাহলে একই ক্ষেত্রে আমাদের দুপাশে দুইটা এন্ট্রি হচ্ছে, এজন্য এই সকল এন্ট্রিকে বলা হয় কন্ট্রা এন্ট্রি অথবা বিপরীত দাখিলা। তাহলে আমরা এই ক্ষেত্রে হিসাবভুক্ত করব কিভাবে? 5 তারিখ। তাহলে ডেবিট পাশে আমাদের কি নগদ টাকা আসছে, তাহলে নগদ টাকা যদি এসে থাকে তাহলে আমরা নগদের ঘরে বসাবো টাকাটা 3000, আর হিসাবটা লিখবো উল্টাটা, যেহেতু বিপরীত দাখিলা এটাকে বলা হয়, এই যে আমরা বিপরীত নামটা লিখবো। তাহলে আমরা লিখবো কি? ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব টাকাটা বসাবো নগদের ঘরে। একই ভাবে এই পাশে আমরা লিখবো ক্রেডিট পাশে, যেহেতু আমাদের ব্যাংকের টাকাটা কমে গেছে তাহলে এখান থেকে আমরা লিখবো কোন টাকাটা কমছে? ব্যাংকের টাকাটা। তাহলে ব্যাংকের ঘরে আমরা টাকাটা কমা লিখে দেব, আর নাম লিখবো তার কি উল্টাটা। তাহলে এখানে কি লিখবো আমরা? নগদান হিসাব। নগদান হিসাব, কিন্তু টাকাটা বসবে কি? ব্যাংকের ঘরে। আশা করি তোমরা বুঝতে পারছো যে যদি কোনো লেনদেন শুধুমাত্র নগদ এবং ব্যাংকের ক্ষেত্রে সংঘটিত হয় সেই ক্ষেত্রে আমাদের বিপরীত দাখিলা হবে। এই ক্ষেত্রে আমাদের প্রতিনিধিত্বের এখানে অনেক সময় ইংলিশে সি অথবা বাংলাতে ক লেখা হয়, এটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে যদি টাকাটা আমরা উত্তোলন করছি, এমনই ভাবে যদি আমরা নগদ টাকা ব্যাংকে জমা দেই সেই ক্ষেত্রে কি হবে দেখি আমরা। ব্যাংকে জমা দেওয়া হলো 5000 টাকা। তাহলে ব্যাংকে 5000 টাকা যদি আমরা জমা দিয়ে থাকি তাহলে আমাদের নগদ টাকা কমছে না বাড়ছে? ব্যাংকে টাকা চলে গেছে, তার মানে আমাদের নগদ টাকা কমে গেছে, ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে যে টাকাটা বৃদ্ধি পাবে সেটা আমরা লিখব ডেবিট পাশে, যে টাকাটা কমবে বা হ্রাস পাবে সেটা আমরা লিখব ক্রেডিট পাশে। তাহলে আমরা যেহেতু ব্যাংকের টাকাটা বাড়ছে তাহলে আমরা টাকাটা লিখব কোথায়? ব্যাংকের ঘরে। তাহলে ব্যাংকের ঘরে আমরা লিখলাম 5 তারিখ দিয়ে 5000 টাকা। নামটা হবে উল্টা, কারণ এর আগে তোমাদের বললাম যে যদি কোনো নগদ টাকা এবং ব্যাংকের মধ্যে লেনদেন সংঘটিত হয় সেক্ষেত্রে বিপরীত দাখিলা হয়। ঠিক একই ভাবে আমরা এখানে লিখবো তারিখ দিলাম 6 তারিখ, টাকাটা বসালাম ব্যাংকের ঘরে, নামটা লিখবো উল্টাটা। এই ক্ষেত্রে আমাদের কি হবে? নগদান। নগদান হিসাব, টাকাটা হলো ব্যাংকের ঘরে। একই ভাবে 6 তারিখ ক্রেডিট পাশে লিখবো আমরা ব্যাংক হিসাব, টাকাটা বসবে নগদের ঘরে, কারণ নগদ টাকার পরিমাণটা কমে যাবে। এইজন্য যেটা কমবে সেটা আমরা লিখব ক্রেডিট পাশে, যেটা বাড়বে সেটা লিখব আমরা ডেবিট পাশে, কারণ টাকা আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো কন্ট্রা এন্ট্রিটা কি সমস্যা। এখন আর আশা করি এই সমস্যা তোমাদের থাকবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখলাম যে নগদান বই কিভাবে করতে হয়। তাহলে আমরা জানলাম যে এক ঘরের নগদান বইয়ে টাকার ঘর হবে একটি, দুই ঘরের নগদান বইয়ে দুই পাশেই টাকার ঘর হবে দুটি করে, আর তিন ঘরের নগদান বই হলো হবে টাকার ঘর তিনটি করে। সেক্ষেত্রে এখানে যেমন আমরা দুই ঘরের নগদান বইয়ে পড়লাম নগদ আর কি হলো ব্যাংক, আর তিন ঘর হলে একটা এক্সট্রা হবে, সেই ঘরটির নাম হলো বাট্টা। তাহলে আমাদের সেক্ষেত্রে কি হবে? ডেবিট পাশে একটি বাট্টার ঘর হবে, ক্রেডিট পাশে একটি বাট্টার ঘর হবে। এই পর্যন্তই। আর আমরা যখন অঙ্ক করব সেক্ষেত্রে কি টাকা আসলে ডেবিট পাশে বসাবো, চলে গেলে ক্রেডিট পাশে বসাবো। তবে যে উপাদানগুলো বা এন্ট্রিগুলো আমাদের শুধুমাত্র নগদ টাকা এবং ব্যাংকের সাথে লেনদেন হবে সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা কি করব? কন্ট্রা এন্ট্রি হবে, এটাকে বলা হয় বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি। সেই ক্ষেত্রে নগদ টাকা যদি আমরা ব্যাংক থেকে উত্তোলন করি তাহলে কি হবে? ব্যাংকের টাকাটাও আমাদের এবং আমাদের নগদ টাকাও কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানেরই, দুটোই কিন্তু আমাদের টাকা। তাহলে সেই ক্ষেত্রে নগদ টাকা যখন আমাদের ব্যাংক থেকে যদি উত্তোলন করি নগদ টাকা বাড়বে, সেক্ষেত্রে আমরা ডেবিট পাশে নগদের ঘরে টাকা বসাবো, নাম লিখবো উল্টাটা। ঠিক টাকা যদি আমরা ব্যাংকে জমা দেই ঠিক একইভাবে উল্টা পাশে আমরা লিখবো কি যে টাকাটা কি হবে? ব্যাংকের টাকাটা কমবে, নগদ টাকাটা বাড়বে যদি ব্যাংক থেকে আমরা টাকা উত্তোলন করি। আর যদি ব্যাংকে টাকা জমা দেই তাহলে নগদ টাকা কমবে আর ব্যাংকের টাকা বাড়বে। তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকের টাকা যখন বাড়বে তখন আমরা ব্যাংকের ঘরে লিখবো, নগদ টাকা যখন বাড়বে তখন নগদ করে লিখবো, আর নাম লিখবো তার উল্টাটা করে। আর একই পাশে একইভাবে এই পাশেও আমরা লিখবো ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ দুটোই কিন্তু
দুটো করে এন্ট্রি হয় এক্ষেত্রে, এই জন্য এটাকে বলা হয় বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি। তো সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তাহলে আমরা আগামী দিন আরো একটা দিন হয়তো আমি চেষ্টা করবো তোমাদের ক্লাসটা নেওয়ার জন্য। আর তোমরা বাড়িতে বেশি বেশি করে অঙ্কন করবে, কোনো সমস্যা হলে